আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম বড় আপা। লিখেছেন শারমিন আঁচল নিপা। পর্ব সংখ্যা 13 থেকে 16 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। এমন সময় আমজাদ সাহেবের মোবাইলটা বেজে উঠল। উনি বারবার কল কাটছেন, তবুও কলটা যেন বেজেই চলেছে। যতবার উনি কল কাটছেন ততবারই অপরপক্ষ পুনরায় কল দিচ্ছেন। এবার বেশ বিরক্ত হয়ে মোবাইলটা হাতে নিয়ে সামনের দিকে এগুলেন। করিডোরের একপাশে আসলেন। আমি কেন জানি না ওনার পিছু পিছু গেলাম। আমাকে উনি চেনেন না, তাই হয়তো আমার উপস্থিতি তিনি বেশি পাত্তা দিলেন না। কলটা ধরেই বলে উঠলেন, মালিহা ডোন্ট কল মি নাও। আমি এখন খুব ঝামেলায় আছি। ভেবেছিলাম খুব দ্রুত সব কিছুর মালিক হব, কিন্তু এখন সব কিছুই বেচতে যাচ্ছে। আনহারি বেঁচে আছে। আমি আর তুমি মিলে তাকে হত্যা করেছিলাম। কিভাবে ও বেঁচে রইল? মৃত মানুষ কিভাবে বেঁচে ওঠে? রতন আমাদের সাহায্য করেছিল। সে তো আনহারিকে দেখে কোমায় চলে গেছে হয়তো। ব্রেন স্ট্রোক হয়েছে তার। কথোপকথনে যতদূর বুঝলাম মালিহা আমজাদ সাহেবের প্রেমিকা, আর সেই নিজের হাতে তার সন্তানকে খুন করেছিল। একটা বাবা এটা কিভাবে পারে? তাহলে বড় আপার খুনের সাথেও কি আমার বাবা জড়িত? সব মিলিয়ে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। আমি আরও ভালো করে তার কথোপকথনে মন দিলাম। কথোপকথনের স্রোত দেখে বুঝতে পারলাম অপর পক্ষ বলছে, এটা কোনোভাবেই সম্ভব নয়। আনহারির মৃত্যুর পর আমরাই তাকে মর্গে নিয়ে গিয়েছিলাম। মর্গের লোককে টাকা খাইয়ে রিপোর্টে রোড অ্যাক্সিডেন্ট লিখতে বলেছিলাম। এমন না তার মুখ থেতলে গিয়েছিল। তার মুখ অবয়ব একদম স্পষ্ট ছিল। ময়নাতদন্তে নিজ চোখে তাকে নিতে দেখেছি। আনহারি বেঁচে থাকবে এটা কোনোভাবেই সম্ভব নয়। নিশ্চয়ই মেয়েটা ফেক। ভালো করে খোঁজ লাগাও, ডিএনএ টেস্ট করাও। কোনোভাবেই আনহারি বাঁচবে না, এটা কখনোই সম্ভব না। আমজাদ সাহেবের অস্থিরতা বাড়ছে, সেটা তার মুখের প্রতিচ্ছবি দেখেই মনে হচ্ছে। ফর্সা মানুষটা একদম ঘেমে একাকার। নীল হয়ে গেছে তার মুখ। বড়লোকের চরিত্র হয়তো এমনই হয়। তিনি নির্দ্বিধায় একটি মেয়ের জন্য নিজের মেয়েকে খুন করেছিল। কিন্তু এখানেও প্রশ্ন, তাহলে এ মেয়েটিকে? এসব ভাবতে ভাবতেই তিনি কল কেটে দিলেন। আমি এ পাশ থেকে সরে দাঁড়ালাম। হয়তো খুব শীঘ্রই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমজাদ সাহেব আনহারির সামনে আসতেই আনহারি বলে উঠল, পাপা তুমি কোথায় গিয়েছিলে? রতন এমন কেন বলল আমাকে? আমজাদ সাহেব রেগে গেলেন। আনহারির মুখের উপর বলে উঠলেন, তুমি আমার মেয়ে নও। আমার মেয়ে মারা গেছে। কে পাঠিয়েছে আমার মেয়ে সাজিয়ে বলো। মনে হচ্ছে এত 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 টাকার লোভে কেউ তোমাকে সার্জারি করে পাঠিয়েছে। একথা শুনে আনহারির মা তীব্র গলায় বলে উঠল, আমার বিশ্বাস ছিল আমার মেয়ে বেঁচে আছে, এবং বলেছিও আমার মেয়ে বেঁচে আছে। একদিন তোমাকে এসে সারপ্রাইজ দিবে। দেখো আমার মেয়ে ঠিকই ফিরে এসেছে। এরকম কথা আর বলবে না। এটাই আমাদের আনহারি। মা কখনো মেয়েকে চিনতে ভুল করবে না। লাবু তুমি আবেগে সব গুলিয়ে ফেলেছো। আমাদের মেয়ে মারা গেছে, নিজ হাতে তাকে কুরবানি করেছি। আনহারির মা আমজাদ সাহেবের কথা শুনে সাথে সাথে জিজ্ঞেস করলেন, কুরবানি করেছো মানে? আমজাদ সাহেবের মুখ ফসকে সত্যিটা বের হয়ে গেলেও তিনি কথার স্রোত পাল্টিয়ে বললেন, কুরবানি করব কেন? কবর দিয়েছি। আমি আমার মেয়েকে নিজ হাতে কবর দিয়েছি। এটা আমাদের মেয়ে না। আনহারি কপাল কুঁচকে জবাব দিল, বাবা আমি মরিনি। সেদিন অ্যাক্সিডেন্টের পর আমাকে মা বিদেশে ট্রিটমেন্ট করতে নিয়ে গিয়েছিল। আমি সুস্থ হয়ে সেখানেই থেকে যাই। আমার অ্যাক্সিডেন্টের পর মা সিঙ্গাপুর ছিল না 1 মাস। তুমি কি ভুলে গেছো সব? আমজাদ সাহেব আমতা আমতা করে জবাব দিলেন, হ্যাঁ ছিল, তবে সেটা লাবুর ট্রিটমেন্টের জন্য। লাবু এর পুরো নাম হচ্ছে লাবণী জোহা। আনহারির মায়ের নাম লাবণী জোহা। লাবণী জোহা আমজাদ সাহেবকে থামিয়ে বললেন, এটা একটা সারপ্রাইজ। আমার মেয়ে তোমাকে সারপ্রাইজ দিবে বলেই আমাকে নিষেধ করেছিল ওর ব্যাপারে যেন না বলি। এখন সে পড়াশোনা শেষ করে সারপ্রাইজ দিতে এসেছে। এখানে আর কোনো কথা থাকতে পারে না আমজাদ। এটাই আমাদের মেয়ে। আনহারি এবার আবেগী গলায় বলে উঠল, মা বাবা তো আমাকে একদম মানতেই পারছে না। আমি মরে গেলেই হয়তো বাবা খুশি হতো। রতনেরও আমার জন্য এই হাল। একদম ভালো লাগছে না আমার। লাবণী জোহা একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখানেই সবাই জানে তুমি মারা গেছো। অনেকবার বলেছি, তারা তো আমাকে মানসিক রোগী বানিয়ে দিত। তুমি তুমি চাইলে একেবারে দেশে এসে কথা বলবে। তুমি চাইতে একেবারে দেশে এসে কথা বলবে, তাই কাউকে যেন তোমার নম্বর বা কিছু না দেই, সেজন্য প্রমাণও করতে পারিনি। তোমার বাবা কথায় কিছু মনে করো না। সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। রতন শখে চলে গেছে, এর বাইরে কিছু নয়। তারপর লাবণী জোহা আমজাদ সাহেবের দিকে তাকিয়ে বললেন, তুমি চাচ্ছ তার ডিএনএ টেস্ট হোক? তবে সেটাই হবে। কাল আনহারির ডিএনএ টেস্ট করাবো। সে আমাদের মেয়েই। এটা যদি প্রমাণ হয় তখন তো মানতে অসুবিধা নেই। আমজাদ সাহেব স্বাভাবিক এবং পরিপক্ক গলায় উত্তর দিলেন, আলবৎ ফেক প্রমাণ হবে। মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না। এটা কোনোভাবেই সম্ভব নয়। আচ্ছা এখন আমরা রতনের বিষয় নিয়ে আলোচনা করি। আনহারির বিষয়টা কাল বুঝবো। আমি রাতে ডাক্তারের সাথে কথা বলে রাখবো। অবশ্যই বিষয়টি গোপনে রাখবে, কারণ মান সম্মান জড়িয়ে আছে এতে।
আমি এসব কথার মধ্যে একদম চুপ রইলাম। একটু আগে শোনা সব কথায় আমি বুকে চেপে রাখলাম, কারণ এখন এসব বলতে গেলে কেউ বিশ্বাস নাও করতে পারে, আর আমজাদ সাহেবও পল্টি নিতে পারে। বুদ্ধিমানের কাজ হলো চুপ হয়ে থাকা। এদিকে রতনকে হাসপাতালের আইসিইউতে রাখা হলো। সন্ধ্যা নেমে আসলো। অনেকক্ষণ বাসার বাইরে মা কল দিল। কল দিয়েই বলতে লাগলো, এত দেরি কেন করছি। আমি মাকে কোনো রকম একটা বুঝ দিলাম। তারপর আনহারি আর লাবণী জোহার কাছ থেকে বিদায় নিতে গেলাম। বিদায় নিয়ে আসার সময় আনহারি আমার হাতটা চেপে ধরে বলল, নম্বরটা দিয়ে যাও তুমি, কাল অবশ্যই দেখা করবে, তারপর বাকি কথা হবে। তোমার বোন অনন্যার সাথে ঘটে যাওয়া প্রতিটা কাহিনী আমাকে বলবে। আনহারির মুখ থেকে অনন্যার নাম শুনে আমি চমকে গেলাম। একটা বারের জন্য আমি তাদের বড় আপার নাম বলিনি, তাহলে সে কি করে নাম জানলো? আমি আর কিছুই ভাবতে পারছি না। ভেতরে ভেতরে একটা ভয় জাগতে লাগলো। ভয়টা কেন হচ্ছে জানি না। আমি কি কোনো ঘোলক দাদায় ফেসে যাচ্ছি না তো? আমি কাপা গলায় বললাম, আপনি আমার আপার নাম জানলেন কিভাবে? জোর দিয়ে তিনি উত্তর দিলেন, কথায় কথায় তুমিই বলেছিলে। আমি আর কিছু বললাম না। বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর থেকে আমার কেবল এটাই মনে হচ্ছে, এই আনহারিই অনন্যা। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, মারা গেল কে? মনে মনে সিদ্ধান্ত নিলাম, এ বাড়িতে যে করেই হোক আমি ঢুকে থাকবো। এমন সময় মা এসে রেগে গিয়ে বললেন, কই ছিলি সারাদিন? 2টা টিউশন থেকে কল দিয়েছে, তুই সেখানে যাসনি। ছিলি কোথায় তুই? তুইও যদি বড়টার পথ ধরিস, বলার কিছু নেই। এক মেয়ে মুখ পড়লো, আর সেজন্য গ্রামে থাকতে পারলাম না। আর তুই যদি মুখ পোড়া, শহরেও থাকতে পারবো না। মায়ের কথায় কিছুটা রাগ চললেও আমি সেটা দমিয়ে নিয়ে মৃদু গলায় বললাম, মা আমি একটা চাকরি পেয়েছি, আমি কাল থেকে সেখানেই থাকবো। টিউশন আর করতে হবে না, ওইখানে থাকা খাওয়া ফ্রি, আর কিছু টাকাও পাবো। পড়াশোনাটাও আর একটু ভালো করে করতে পারবো। তুমি না করো না প্লিজ। আমি জানি মায়ের না করার সাধ্য নেই, কারণ অভাবের সংসারে আমার গতি হয়েছে, এতেই তিনি খুশি। মা সহজে রাজি হয়ে গেল। ভাবনার সাগরে ডুবতে ডুবতে কখন যে ঘুমের সাগরে ডুবে গেলাম খেয়াল নেই। ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম 11টা বেজে গেছে। আমি তাড়াহুড়ো করে উঠলাম। মাকে অনেক পটিয়ে জবের নাম করে আনহারির ভবনের দিকে রওনা দিলাম। সে বাসায় যাওয়ার একটাই লক্ষ্য, রহস্য উদ্ঘাটন করা। এবার কেউ আমাকে ভবনে ঢুকতে আটকায়নি। খুব সহজে ভবনে ঢুকে গিয়েছি আমি। তবে ঢোকার সাথে সাথে একটা বিষয় আমার পরিষ্কার হয়ে গেছে। যেটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম সেটা কেটে গেছে। সে সাথে আনহারি এবং আনহারির বাবার সকল প্রশ্নের উত্তর মিলে গেছে। কারণ এ আনহারি হলো, কি মনে হচ্ছে, এ আনহারি কি অনন্যা নাকি সত্যিই আনহারি? আনহারির ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে। আগের ফিঙ্গারপ্রিন্টের সাথে এখনেরটা হুবহু ম্যাচিং। ভোটার আইডি কার্ড করার সময় সে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিল, আজকে সেটার সাথে একদম মিলে গেছে। একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজন কপি করতে পারে না। সব কিছু মিলে বোঝা যাচ্ছে এ মেয়ে আনহারি। তাহলে আমি এটা নিশ্চিত, ওই দিন আমার বড় আপাই মারা গেছে। তবে 2 বছর আগে আমজাদ সাহেব কাকে মেরেছে সেটা এখনও ধোঁয়াশাই রয়ে গেছে। ডিএনএ টেস্টের আর দরকার পড়েনি। এতেই প্রমাণ হয় তারা দুজন এক। আমি প্রবেশ করতেই আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, এই মেয়েকে? লাবণী জোহা উত্তর দিলেন, আনহারির বান্ধবী। আমজাদ সাহেব আমার পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। একে তো আমি বয়সে আনহারির অনেক ছোট, আর তার উপর ভালো কাপড় চোপড় পরা নেই। এমন মেয়ে কি করে আনহারির বান্ধবী হয়? সেটাই হয়তো তিনি ভাবছেন। আমার দিকে কয়েকবার তাকালেন, তারপর ক্লান্ত একটা মন নিয়ে ওনার রুমে চলে গেলেন। লাবণী জোহা আমাকে দেখে বললেন, আমি জানি না তোমার বোনকে, তার সাথে কি হয়েছিল, জানার আগ্রহ আমার নেই, কারণ এসব আমার ভীষণ প্যারা লাগে। আনহারিকে ফিরে পেয়েছি, এটাই আমার জীবনের সব। বাকি সব আমার কাছে কেবল মলিনতা ছাড়া কিছু নয়। আনহারির যেহেতু জানার আগ্রহ আছে, তুমি আনহারিকে সবটা বলতে পারো। এ বিষয়ে আমি না জানলেও চলবে। বুঝতে পারলাম লাবণী জোহা আনহারিকে পেয়ে হাত ছেড়ে বাঁচলেন। আর কিছুতে তার কিছু যায় না। এদিকে আমার মনে অনেক কিছুই ঘুরছে। 2 বছর আগে কে মারা গেল? আনহারি আর বড় আপার মধ্যে এত সাদৃশ্য কেন? সব মিলিয়ে ভাবনার অতল গহ্বর থেকে যেন আমি বের হতে পারছি না। লাবণী জোহা সেখান থেকে প্রস্থান নিলেন। আনহারি আমাকে ডেকে বলল, আমার সাথে আমার রুমে এসো, এরপর না হয় তোমার বড় আপার কথা শুনবো। এখন আগে বলো কি খাবে? আমি মদিনাকে বলছি তা করে দিতে। আনহারির চারিত্রিক বৈশিষ্ট্য একদম মিশুক প্রকৃতির। এত বড় ঘরের মেয়ের ব্যবহার এত অমায়িক, সেটা দেখে মনটা ভরে উঠল। বড় লোকদের প্রতি একটা ধারণা আমার পাল্টে গেল। বুঝতে পারলাম সব বড়লোক এক নয়। হাতের আঙ্গুল যেহেতু সমান না, সেহেতু সব বড়লোকের আচার ব্যবহারও সমান না। অনেকেই আছে দুলাবাইয়ের মতো নির্দয় কঠোর, আবার অনেকেই আছে আনহারির মতো স্নিগ্ধ সজীব আর মিশুক। আনহারির কথার প্রেক্ষিতে আমি বললাম, আমি বাসা থেকে খেয়ে এসেছি, কিছুই খাবো না। আপনার কিছু খেতে ইচ্ছে করলে খেতে পারেন, আমার জন্য ভাববেন না। তা বললে হবে না। আচ্ছা, তোমার জন্য মদিনাকে বলি গুড়ের পায়েস করে দিতে, এটা তো তোমার পছন্দ তাই না? আনহারির মুখে এই কথা শুনে আমি থমকে গেলাম। আমার ভেতরটা কেঁপে উঠল। উনি কি করে জানলেন আমার এটা পছন্দ? আমি আমতা করে বললাম, আপু আপনি জানলেন কি করে এটা আমার পছন্দ? আমি তো আপনাকে বলিনি, বড় আপা জানতো। বড় আপা তো গত হয়েছে সেই 12 বছর আগে। আর আপনার মা বলল আপনার জন্ম বিদেশে, তাই আপনার যমজ কেউ ছিলেন। এটাও বলা যায় না, কারণ আমার বোনের জন্ম অজপাড়াগাঁয়ে। মাঝে মাঝে মনে হয় আপনি আমার বড় আপা।
আর আপনার এই কথাগুলো আমাকে মনে করতে বাধ্য করে। আচ্ছা, পুনর্জন্ম বলে কি কিছু আছে? আনহারি আমার কথা শুনে হাসলেন, হেসেই জবাব দিল, পুনর্জন্ম বলতে কিছু নেই। আমি শুধু আন্দাজে এই কথাটা বলেছিলাম, আমার ভীষণ পছন্দ তো তাই। যাই হোক, তোমার বড় আপা আমি নই, তবে আমাকে ভাবতে পারো। যেহেতু দেখতে দুজনে এক, আবার বলছো আচার আচরণেও বেশ সাদৃশ্য আছে, সুতরাং আমাকে বড় আপা বলেই ডেকো। এখন আমার রুমে এসো, এতক্ষণ দাঁড়িয়ে আছো, আর কত দাঁড়িয়ে থাকবে? আমি কিছুটা অপ্রস্তুত হয়ে আনহারির সাথে তার রুমে প্রবেশ করলাম। পুরো রুমটা সুসজ্জিত। আমি রুমের আনাচে কানাচে দেখতে লাগলাম ভালো করে। হঠাৎ করে আমার চোখে পড়লো একটা ময়ূরের পালকের উপর। এই পালকটা আমি বড় আপার কাছেও দেখেছিলাম। বড় আপা বলেছিল এটা তার ভীষণ প্রিয়। বইয়ে নাকি এরকম পালক রেখে দিলে নতুন পালক গজায়, কিন্তু এ নিয়ে কোনো কথা বলার সাহস পেলাম না। যেখানে প্রমাণিত সে আনহারি, সেখানে অনন্যা প্রমাণ করাটা বোকামি। তবে এম এর সব কিছু আমার বড় আপার সাথে মিলে। যমজ না হয়েও এতটা মিল আমি সত্যিই মানতে পারছি না। মনে হচ্ছে এতে অনেক বড় রহস্য লুকিয়ে আছে, তবে রহস্য ভেদ করতে পারছি না। আমি কেবল চুপ হয়ে বসে পড়লাম। মনের ভেতরে থাকা প্রশ্নগুলো মনের মধ্যেই গেঁথে রাখলাম। এর মধ্যে আনহারি বলে উঠল, এবার তোমার বড় আপার কাহিনী বলো, কি হয়েছিল? আমি কিছুক্ষণ চুপ রইলাম, তারপর হালকা গলায় প্রথম থেকে ঘটে যাওয়া সকল ঘটনা বলে উঠলাম। আপা কীভাবে মারা গেল, আপার কেন জানাজা হলো না, আমরা কেন গ্রামে থাকতে কেন পারলাম না, নিজেদের একটা ভিটা থাকার পরও কেন ভোগ করতে পারলাম না। সব শোনার পর আনহারির চোখের জল থই থই করছিল। যে কোনো সময় গড়িয়ে পড়ার উপক্রম। গড়িয়ে পড়ার আগেই হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। তারপর হালকা গলায় বলল, আমিও চাই তোমার বড় আপার খুনিদের শাস্তি হোক। তোমার বড় আপা আত্মহত্যা করলেও এ খুনের জন্য পরোক্ষভাবে তারা দায়ী। আর এমনও হতে পারে তাকে খুন করা হয়েছে। সব মিলিয়ে বিষয়টা একটু ঘাটা দরকার। অপরাধীর শাস্তি পাওয়া দরকার। তবে আমি কোনো পুলিশ বা কিছু নিয়ে যাব না, তিলে তিলে মারবো। আনহারির কথা শুনে কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, তিলে তিলে মারবেন মানে? মানে তারা যেন আতঙ্কে থাকে, ভয়ে থাকে। আমি সেখানে অনন্যা সেজেই যাব আর বলবো সেদিন যে খুন হয়েছিল সেটা অনন্যা বা অন্য কেউ। দাবারকুটে রাজাকে যেভাবে চেক দেয় আমিও ঠিক সেভাবেই তাদের চেক দিব। আমি আর কোনো মতামত দিলাম না। এটাই হয়তো বেস্ট হবে। আমি কেবল মাথা নাড়লাম। দুজন সিদ্ধান্ত নিলাম কালকেই কুরগাঁও যাব। দীর্ঘ 12 বছর পর সেই গ্রামে পা রাখবো ভাবতেই যেন মনটা উতলা হয়ে যাচ্ছে। আপার কবরটা দেখতে পারবো, আপার স্মৃতিজড়িত জায়গাগুলো স্পর্শ করতে পারবো। এটা ভেবে আমার ভেতরটায় অদ্ভুত একটা ঝড় বয়ে যাচ্ছে। বুকটা ফেটে কান্না আসছে। আপাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমাকে ঝেঁকে ধরেছে। আমি কেন জানি না নিজেকে সামলাতে পারলাম না। আনহারিকে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম। কান্নার এক পর্যায়ে মদিনা প্রবেশ করায় আমি থেমে গেলাম। গুড়ের পায়েস চলে এসেছে। পায়েস খাই না অনেক দিন হয়ে গেল, মা রান্না করে না। অভাবের সংসারে এত কিছু হয়ে ওঠে না। আনহারি মদিনার থেকে পায়েসের বাটি নিয়ে আমার দিকে এগিয়ে দিল এবং সে তার নিজের জন্য এক বাটি পায়েস নিল। তারপর মদিনাকে বিদায় করে দিল। আমি চামচ দিয়ে পায়েসটা মুখে নিলাম। নিজের পছন্দের খাবারটা খেয়ে যেন তৃপ্তি অনুভব করলাম। কার রিজিক কখন আল্লাহ কোথায় লিখে রাখেন এটা বোঝা সত্যিই অনেক কঠিন। দুদিন আগে আমি স্বপ্নেও ভাবিনি এখানে এসে কিছু খাবো। এসব ভাবতে ভাবতে কয়েক চামচ মুখে নিয়ে আনহারির দিকে তাকিয়ে আমি বিস্মিত হয়ে গেলাম। ভাবতে লাগলাম, এটা কি দেখছি? এটা সত্যিই নাকি আমার মনের ভুল? আনহারি চামচ দিয়ে পায়েস না খেয়ে বাটি ধরে খাচ্ছে। এমনটা কেবল আমার বড় আপা করতো। মানুষের চেহারার সাদৃশ্য মানা যায়, তবে আচরণের সাদৃশ্যগুলো কেন মানতে পারছি না? আনহারি কোনোভাবে আমার বড় আপা নয়তো? এসব ভেবেও আমি চুপ করে রইলাম, কথা বললাম না। হয়তো বড় আপার ঘরে আছি, তাই এমনটা মনে হচ্ছে। আমি আর কিছুই যেন নিতে পারছিলাম না। ঠিক তখনই চোখে পড়ল আনহারির হাতের কনুইয়ের দিকে একটা কাটা দাগ, যেটা বড় আপারও ছিল। আমার স্পষ্ট মনে আছে আমি আর বড় আপা শালুক তুলতে গিয়েছিলাম বিলে। ক্ষুধার জ্বালায় অনেক সময় শালুক তুলে খেতাম আমরা। সেদিন শালুক তুলতে গিয়ে আপার কনুইটা বাঁশের কঞ্চি দিয়ে কেটে যায়। সে কি রক্ত যাচ্ছিল! আমি তখন আপাকে দুর্বা ঘাস চিবিয়ে ঘাসের রস করে দিয়েছিলাম। এটা কি করে সম্ভব? আনহারির হাতেও একই দাগ। আমি এবার কিছুটা নড়ে চড়ে আনহারির দিকে তাকিয়ে বললাম, আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি কি আমার বড় আপা? এই যে কনুইয়ের দাগটা আপনার হাতে, সেটা কিভাবে হলো? আমার বড় আপারও একই রকম, একই আকৃতির দাগ। চেহারা সাদৃশ্য মানা যায়, তবে সব কিছু সাদৃশ্য আমি কেন মানতে পারছি না? আমি কেন আপনাকে বারবার আমার আপা ভাবছি? আনহারি আমার কথা শুনে হালকা হেসে বলল, মাঝে মাঝে দুটো মানুষের মাঝে একই সত্তা বসবাস করে। হয়তো এই জন্য তোমার বড় আপার সাথে আমার এত মিল। অন্যথায় তো এত মিল হতো না, তাই না? সময় হয়তো সব সামনে সামনে আনবে। তুমি বিষয়গুলো নিয়ে অনেক চিন্তা করছো, তাই এমনটা হচ্ছে। তুমি যদি চিন্তা কমিয়ে বিচক্ষণভাবে সব ভাবতে, তাহলে অনেক কিছুই স্পষ্ট হয়ে যেত। অস্থিরতা মানুষের স্বাভাবিক বোধশক্তি কেড়ে নেয়। তোমার বেলাতেও তাই হচ্ছে।
এত অস্থির না হয়ে পায়েসটা শেষ করো, আমি একটু ঘুমাবো। সকাল থেকে আমার ঘুম হচ্ছে না, চোখগুলো আর খুলতে পারছি না ঘুমের জন্য। তুমি চাইলেও খাওয়া শেষ হলে আমার পাশে ঘুমাতে পারো। আর কালকে সকালে রওনা দিব তোমার গ্রামের উদ্দেশ্যে। এখন আর এসব নিয়ে কথা না বলি। যতই কথা বলছি ততই সব গুলিয়ে যাচ্ছে। আনহারির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, আর কথা বাড়ালাম না। সময়ের অপেক্ষা করতে লাগলাম। আনহারি খাওয়া শেষ করে শুয়ে পড়ল, আর আমিও খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। দুজনের ঘুম ভাঙল বিকেলবেলা। আনহারি চা নিয়ে বসেছে, আমি উঠতেই বলে উঠল, পাশের টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। আর আমি আমার কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি। তোমার তো সব গুছানো। রাতটা কোনো রকম পার করে সকালে আমরা তোমাদের গ্রামে যাব। সব প্ল্যান তোমাকে রাতে বুঝিয়ে দিব, কি করতে হবে, কি করা উচিত এবং আমাদের লক্ষ্য কী। আমি একটা লম্বা হাই তুললাম, তারপর মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলাম। একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর টেবিলে রাখা খাবারগুলো খেয়ে নিলাম। এ বাসায় খাবার এবং আরামের অভাব নেই, কিন্তু যেটার অভাব আছে সেটা হচ্ছে বিশ্বাস আর ভালোবাসার। আমজাদ সাহেবের ঘটনাটা আমার ভীষণ বলতে মন চাচ্ছে, কিন্তু ঘটনা যদি উল্টো মোড় নেয় তাই কিছুই বলছি না। সব মিলে চুপ হয়ে বসে আছি। দিন পেরিয়ে রাত নামলো। আমার একটাই চাওয়া, এ অমানিসা কেটে সত্যটা সামনে আসুক। বড় আপার অত্যাচারকারীরা শাস্তি পাক। জানি না সেখানে কি অবস্থা, তারা সেখানে আছে কিনা তাও জানি না। অস্থির অস্থির লাগছে শুধু। এ অস্থিরতা যেন কাটছেই না। আনহারি বিবর ঘুমে মগ্ন, আমার ঘুম আসছে না। এ ঘরের শীতল এসিও আমার সহ্য হচ্ছে না। গরমে হাহুতাশ করে ঘুমিয়ে অভ্যাস, হুট করে এত শীতলতা যেন আমাকে গ্রাস করছে। আশেপাশে কোনো কথা নেই, তাই বাধ্য হয়ে রুমের বাইরে গিয়ে বসার সিদ্ধান্ত নিলাম। পা টিপে টিপে আমি রুম থেকে বের হলাম। ড্রয়িং রুমে একটা চিপায় বসে রইলাম। হঠাৎ করে আদো আদো আলোতে লক্ষ্য করলাম আমজাদ সাহেব ঘর থেকে বের হচ্ছেন। কেমন যেন সন্দেহ লাগলো। তিনি এত রাতে নিশ্চয়ই ব্যবসার কাজে যাচ্ছেন না, আর গেলেও নিশ্চয়ই পরিপাটি হয়ে যেতেন, এভাবে ঘরের জামা কাপড় পরে যেতেন না। সব মিলিয়ে আমার সন্দেহ বেড়ে গেল। উনি বের হওয়ার পরপরই আমি পা টিপে টিপে বের হলাম। উনি গ্যারেজের দিকে যাচ্ছেন। আমি সেখানের একটা পাশে দাঁড়িয়ে রইলাম। একটা সাদা গাড়ির কাছে গেলেন, গাড়িতে কি যেন করছেন, তারপর কিছুক্ষণ থেকে সেখান থেকে চলে আসলেন। আমিও তার পিছু নিয়ে আবার গৃহে প্রবেশ করলাম। ড্রয়িং রুমের এক ফাঁকে লুকিয়ে গেলাম। তিনি সোফায় বসে সিগারেট ধরালেন, তারপর মালিহাকে কল দিলেন। তার সাথে আস্তে গলায় কথা বললেও বেশ জোরে শোনা যাচ্ছিল, কারণ পুরো জায়গাটা নিস্তব্ধ। সে আস্তে গলায় বলল, আনহারি কিভাবে বেঁচে গেল সেটা আমি বুঝতেছি না, তবে তাকে আবার উপরে পাঠানোর ব্যবস্থা করেছি। গাড়ির ব্রেকটা কেটে দিয়েছি। আমি জানি সে সাদা গাড়ি নিয়েই বের হবে, কারণ এটা তার পছন্দের গাড়ি। আর বিকেলবেলা লক্ষ্য করেছিলাম সে কাপড় গুছাচ্ছে। জিজ্ঞেস করেছিলাম কোথায় যাবে, বলল একটা গ্রামে ঘুরতে যাবে। আর এই সুযোগটাই কাজে লাগালাম। ভেবেছিলাম আমি সকল সম্পত্তির মালিক হব, তোমাকে বিয়ে করে সুখী শান্তিতে ঘর করব। ডার্লিং, এখন আর সেটা সহজ হচ্ছে না। মৃত মানুষ কি করে বেঁচে ওঠে? অপর পাশ থেকে বলে উঠছে, আমি নিজে আনহারির গাড়ি চাপা দিয়েছিলাম, তাকে নিজের হাতে খুন করেছিলাম। ফিঙ্গারপ্রিন্ট যেহেতু ম্যাচ হয়েছে, এটা আনহারি। কিন্তু এটা কি করে সম্ভব? এ মেয়ে মরে গিয়ে বেঁচে ফিরল, বিষয়টা সত্যিই অদ্ভুত। সমস্যা নেই, ও যতবার বাঁচবে আমি ঠিক একইভাবে ততবার তাকে খুন করব। আমার জীবনের একটাই লক্ষ্য, এ আনহারি ভবনের রানী হওয়া। তোমার সাথে সংসার করা, আনহারির একটা ব্যবস্থা করেই তোমাকে বিয়ে করব। মনে আছে তো, কাবিন হিসাবে ভবনটা আমাকে লিখে দিবে তো? জান, সব কিছুই তো তোমার হবে, তবে আনহারি বেঁচে থাকতে নয়। আনহারি মারা গেলে আনহারির মাকে আস্তে আস্তে পাগল বানিয়ে সব লিখে নিব। কিন্তু 2 বছরে যখনই সব রেডি করলাম, তখন এই মেয়ে উড়ে এসে জুড়ে বসলো। অপর পাশ থেকে রাগী কণ্ঠে ধেয়ে আসলো, 2 বছরে পারোনি, 200 বছরেও পারবে বলে মনে হয় না। আমি তোমাকে 2 মাস সময় দিলাম, এর মধ্যে যা করার করো। ডার্লিং, রাগ করো না, আমি দেখছি। ফোনটা কেটে গেল। আমজাদ সাহেব ফোনটা কান থেকে নামিয়ে টি টেবিলে রাখলো, তারপর সোফায় হেলান দিয়ে বসে রইল চুপ হয়ে। আমি কেবল ভাবছি, নারীর ছলনা কত প্রখর হলে একটা পুরুষ বুঝছে না এ নারী চায় আমজাদ সাহেবের সম্পদ, অথচ আমজাদ সাহেব এত বুদ্ধিমান হয়েও সেটা ধরতে পারছে না। এ নারীর মোহে পড়ে নিজের সন্তানকেও খুন করতে পিছপা হচ্ছে না। আগের বার এমন কাহিনী করার জন্য তার মনে কোনো অনুশোচনা নেই কোনো ভ্রুক্ষেপ। নারীর ছলনা সত্যিই অনেক ভয়ঙ্কর। কিন্তু বিপাকে পড়লাম আমি। উনি না ওঠা পর্যন্ত এখান থেকে নড়তে পারছি না, উঠতেও পারছি না। উঠলেই ধরা পড়ে যাব। কি করব সেটাই চিন্তা করছি, তবে চিন্তা করার আগেই ধরা পড়ে গেলাম। আমজাদ সাহেব আমার হাতটা চেপে ধরে বসা থেকে উঠালেন, তারপর রুষ্ট গলায় জিজ্ঞেস করলেন, এখানে কি করছিস? আমাকে ফলো করছিস? তোর এত বড় স্পর্ধা, আমজাদ সাহেবের সাথে লাগতে আসিস? আমি আমতা আমতা করে উত্তর দিলাম,
এসির বাতাস সহ্য হচ্ছিল না, তাই এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম। সত্যিই আমি কিছু জানি না, আপনাকে ফলো করিনি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আমার কথা শুনে তিনি হাতটা ছেড়ে দিলেন আর বাড়াবাড়ি করলেন না, স্বাভাবিক গলায় বললেন, এতটুকু বলেই তিনি ভেতরে চলে গেলেন। আমি আর এখানে ঘুমানোর সাহস পেলাম না। আবারও আনহারির রুমে চলে গেলাম। সেখানে গিয়ে কাঁপতে কাঁপতে এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো চিৎকার চেঁচামেচিতে। চিৎকার উৎস বরাবর বাইরে বের হয়ে লক্ষ্য করলাম আমজাদ সাহেব সিলিং ফ্যানে ঝুলছে। নিজের চোখেও যেন আমি বিশ্বাস করতে পারছি না। লাবণী জোহা কান্নায় ভেঙে পড়ছেন। আনহারি পাথরের মতো দাঁড়িয়ে আছে। অতি সুখে সে হয়তো পাথর হয়ে গেছে। বাসায় পুলিশ ডাকা হলো। মদিনা কোনো কথা বলছে না। কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। কে মরলো কে বাঁচলো তাতে তার কি আসে যায়। তার চাকুরি থাকলেই হয়তো সে খুশি। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বড়লোকদের ব্যাপার স্যাপার সে একদমই নেই। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসলো। আমজাদ সাহেবকে ফ্যান থেকে নামানো হলো। আমজাদ সাহেবের শরীরটা দেখে কেন জানি মনে হচ্ছে এটা খুন, আত্মহত্যা নয়। আচ্ছা, আনহারি কি কোনোভাবে আমজাদ সাহেবের সব কিছু জানতো আর সেজন্যই কি তাকে খুন করে দিয়েছে? না, এটা আমি কি ভাবছি? আনহারি জানলে তো খুন করার প্রয়োজন ছিল না। আইনের মাধ্যমে সবটা করতে পারতো। ভাবনা যেন আমার পিছু ছাড়ছে না। আমজাদ সাহেবের লাশটা তদন্তের জন্য পাঠানো হলো। পুলিশ ভালো করে ঘরটা চেক দিল। ঘরে একটা চিঠি পেল। সেটাতে আমজাদ সাহেব নিজ হাতে লিখেছেন, আমি মালিহাকে ভীষণ ভালোবাসি। মালিহার জন্য আমি নিজের মেয়ে আনহারিকে খুন করার অ্যাটেম্পট নিয়েছিলাম। আমার মেয়ের 2 বছর আগের অ্যাক্সিডেন্টের জন্য আমিই দায়ী। ভেবেছিলাম আমার মেয়ে মারা গেলে আমি সকল সম্পত্তি লাবণীর কাছ থেকে নিয়ে মালিহাকে দিব আর দুজন সুখের সংসার করব। কিন্তু 2 বছরে যখন আমি সবটা প্রস্তুত করি তখন আনহারি ফিরে আসে। মৃত মানুষ কিভাবে ফিরে আসে জানি না, তবে আনহারি ফিরে আসায় মালিহার সাথে আমার দ্বন্দ্ব বাজে আর সেজন্য মালিহা আমাকে রেখে অন্য ছেলের সাথে রাত কাটায়। যেটা জানতে পেরে আমি আর নিজেকে সামলাতে পারিনি। একমাত্র ভালোবাসার মানুষের এই পরিবর্তন আমি মেনে নিতে পারিনি। আমার কাছে সব কিছু ছিল, টাকা পয়সা, বউ, মেয়ে, ভালোবাসা। তবে একটা জিনিসই ছিল না, আমার ভালোবাসার মানুষ মালিহা। তাকে ছাড়া পুরো পৃথিবী আমার শূন্য লাগছে। বেঁচে থাকার কারণ পাচ্ছি না, তাই নিজেকে শেষ করে দিলাম। আমার স্ত্রীর কাছে আমি ক্ষমা চাচ্ছি তাকে ঠকানোর জন্য। দীর্ঘ 5 বছর যাবৎ আমি এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে আছি আর সেজন্য আমি অনুতপ্ত। আমার মেয়ের কাছে আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি আমার মেয়ের ভালো বাবা হতে পারিনি। প্রেমের মোহে নিজের মেয়েকেই খুন করতে চেয়েছি। আমি আমার জীবন স্বইচ্ছায় ত্যাগ করেছি। এতে আমার পরিবার দায়ী নয়। কেউ যদি দায়ী থাকে সেটা মালিহা। আমার মৃত্যুর জন্য পরোক্ষভাবে সে দায়ী। পুলিশ অফিসার আলবিদ সাহেব জোরে চিঠিটা পড়লেন। তারপর আনহারি আর লাবণী জোহার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, এটা কি আমজাদ চৌধুরীর হাতের লেখা? লাবণী জোহা কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, লেখা দেখে তো তাই মনে হচ্ছে। তারপরও একবার এক্সপার্ট দিয়ে সবটা চেক আপ করুন। আমার স্বামীর এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক ছিল, আমি মানতেই পারছি না। আমার স্বামী তার মেয়েকে খুন করতে চাচ্ছিল, এটাও আমি মানতে পারছি না। এত বড় সত্য আমার থেকে লুকিয়েছিল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সব কিছু এলোমেলো লাগছে আমার, বলেই ঢেকুর তুলে কান্না শুরু করলেন। পুলিশ অফিসার এবার আনহারির দিকে তাকিয়ে বললেন, আপনার কিছু বলার আছে? আপনার বাবার কি কোনো শত্রু আছে? আনহারি পাথরের মতো উত্তর দিল, যে পিতা নিজের সন্তানকে খুন করতে পারে সে পিতার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। দুনিয়াতে মায়ের পর আমি বাবাকেই ভালোবাসতাম, আর সে বাবা নাকি আমাকেই খুন করতে চেয়েছে। আমার তো এখন ঘৃণায় বমি আসছে। আপনারা দয়া করে মালিহাকে অ্যারেস্ট করুন। আমি তার নামে অভিযোগ দায়ের করে মামলা করব। মালিহার শেষ পরিণতি আমি দেখতে চাই। এই মেয়ের জন্যই আজকে আমাদের এই হাল। পুলিশ অফিসার আশ্বাস দিয়ে বললেন, আপনারা সম্ভ্রান্ত পরিবারের মানুষজন, আমরা যতটা পারি আপনাদের জন্য করব। মালিহাকে আজকের মধ্যেই জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি কি তাকে চিনেন? আমি তাকে চিনি না এবং নামটাও জানতাম না। আজকে নাম জানলাম শুধু। হয়তো বাবার সাথে সংযোগ আছে কোনো। অপরাধীদের ধরার দায়িত্ব তো আপনাদের, আমাদের না। এ সময় নতুন কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নই আমরা। আমাদের উপর কি যাচ্ছে সেটা তো বুঝতেই পারছেন। আলবিদ সাহেব আর কথা বাড়ালেন না। আলামতের সকল ছবি তুললেন। আমজাদ সাহেবকে ময়নাতদন্ত করতে অলরেডি পাঠানো হয়েছে এবং বলে গেলেন 7 দিন যেন এই ঘরে কেউ প্রবেশ না করে। আলবিদ সাহেবের কথা শুনে আনহারি কিছুটা রেগে বলল, 7 দিন একটু বেশি সময় হয়ে যায়, 2 দিন সময় নিন। বাবার প্রতি বিন্দুমাত্র আবেগ আমার কাজ করছে না। ঘর থেকে যত তাড়াতাড়ি সব স্মৃতি মুছবো তত তাড়াতাড়ি শান্তি পাবো। আলবিদ সাহেব বুঝতে পারছেন আনহারি বেশ রেগে গেছে, তাই তেমন কথা না বাড়িয়ে উত্তর দিল, আচ্ছা, আমরা চেষ্টা করব। হয়তো আবার যোগাযোগ করা হবে। আর নিজের পিতার প্রতি এত রাগ ভালো নয়। যতই হোক পিতা, তাকে আর আমি পিতা বলে স্বীকার করি না। যে পিতা নিজের সন্তানকে অন্য মেয়ের জন্য মারার চেষ্টা করতে পারে সে কোনোভাবেই মানুষের কাতারে পড়ে না। পুলিশ অফিসার আলবিদ চলে গেলেন। লাবণী জোহা কান্নায় ভেঙে পড়লেন। লাবণী জোহা কাঁদতে কাঁদতে বললেন, আমজাদকে আমি বিয়ে করেছিলাম শুধু তার ভালোবাসা দেখে। টাকা পয়সা কিছুই ছিল না, তবে অনেক মেধাবী ছিল। কিন্তু সে এমনভাবে ধোকা দিবে আমি মানতে পারছি না। ওর মৃত্যুটা আমাকে দাগ কাটছে না, তেমন ওর ধোকাটা যেভাবে দাগ কাটছে, প্রতারণার আঘাত এত প্রখর কেন
যেটা মৃত্যুটাকেও ভুলিয়ে দেয়। সে সাধারণভাবে মরে গেলে যতটা না কষ্ট পেতাম তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে আমাকে ঠকিয়েছে এটা ভেবে। এই টাকাটাকেই সে বড় করে দেখলো আমার ভালোবাসা কেনা। আমি তো মানতে পারছি না, আমার যন্ত্রণা আমি তো কাউকে দেখাতে পারছি না। আনহারির লাবণী জোহাকে জড়িয়ে ধরে বলল, যে তোমার ছিল না তাকে নিয়ে ভাবার তো কোনো দরকার নেই। বাবা 5 বছর আগেই তোমার পর হয়ে গেছে। এখন কেবল এটা অতীত ছাড়া কিছু না। অতীত নিয়ে পড়ে থাকলে হবে না মা। নিজেকে সামলাও, ঘরে চলো, কিছু খেয়ে নাও, না হয় তুমি অসুস্থ হয়ে যাবে। এ দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নেই। তোমাকে হারালে আমি কি নিয়ে বাঁচবো বলো? আমার জন্য হলেও তোমাকে বাঁচতে হবে মা। লাবণী জোহার কান্নার আওয়াজটা স্মিত হয়ে গেল আনহারির কথা শুনে। আনহারি তাকে ভেতরে নিয়ে গেল, হালকা খাবার খাইয়ে দিল তাকে, তারপর ওষুধ খাইয়ে শুয়ে দিল। আনহারি এবার আমার কাছে এসে বলল, ওই গ্রামে আর আজকে যেতে পারলাম না, হয়তো আগামী 1 সপ্তাহেও পারবো না। সময় দাও আমাকে, কথা যেহেতু দিয়েছি তোমাকে, তোমার বড় আপার অপরাধীদের আমি শাস্তি দেবো। আমি কেবল আনহারির দিকে তাকিয়ে আছি। বাবাকে হারিয়েও কত শক্ত সে, কত অবলীলায় কথা বলছে সে। একটুও স্বজন হারানোর যন্ত্রণা তাকে ঘিরে ধরেনি, একদম স্বাভাবিক লাগছে। পুনরায় মনে প্রশ্ন জাগলো, তাহলে কি আনহারি তার বাবাকে খুন করছে? সব যেন গুলিয়ে যাচ্ছে আমার। আনহারি তার রুমে গেল। বাড়িটাকে কেমন যেন ভুতুরে বাড়ি লাগছে। ভয়ে যেন গা ছমছম করছে। কিসের জন্য এসেছিলাম আর কি হচ্ছে এসব? সব এলোমেলো হয়ে যাচ্ছে। আমি সোফায় বসে চিন্তা করছিলাম এগুলো। এর মধ্যে মদিনা এসে বলল, আপা এটুকু খাবার খেয়ে নিন। মরা বাড়ি কখন খাবার মিলে কে জানে। মদিনার কথা শুনে আমি একটু বিরক্ত হয়ে গেলাম। এমন সময় সে খাবার নিয়ে পড়ে আছে, ভীষণ রাগ হচ্ছে তার উপর। কিন্তু কিছুই বললাম না, শুধু হালকা গলায় উত্তর দিলাম, এখন খাওয়ার মুড নেই। আপনার মন চাইলে আপনি খেয়ে নিন, আমার আপাতত ইচ্ছে নেই কিছু খাওয়ার। মদিনা আমার কথা শুনে বিরক্ত বোধ করলো, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তিনি খাবার নিয়ে চলে গেলেন। এদিকে দিন গড়িয়ে সন্ধ্যা হওয়ার উপক্রম। পুরো বাড়ি শুনশান নীরব হয়ে আছে। এর মধ্যেই পুলিশ অফিসার আলবিদ সাহেব আবার আসলেন। আলবিদের উপস্থিতিতে আনহারি তার রুম থেকে বের হলো। লাবণী জোহা এখনও ঘুমোচ্ছে। আমি সোফায় বসে আছি। আনহারি আসতেই আলবিদ বলে উঠলেন, একটা নিউজ আছে। এটা আপনাদের জন্য গুড নিউজও হতে পারে, আবার ব্যাড নিউজও। আনহারি রাগী কণ্ঠে বলল, এত ভূমিকার কি দরকার? কি হয়েছে বলুন। মালিহা রোড অ্যাক্সিডেন্টে আজকে মারা গেছে। গাড়িটা ব্রেক ফেল ছিল, আপনাদের গাড়িতেই সে মারা গেছে। গাড়িটা কি করে সেখানে গেল সেটাই এখন ভাববার বিষয়। অফিসার আলবিদ সাহেবের কথা শুনে আমি চমকে গেলাম। রাতে আমজাদ সাহেব নিজের হাতে সে গাড়ির ব্রেক নষ্ট করেছিল আনহারির মৃত্যুর জন্য। তাহলে সে গাড়ি কিভাবে মালিহার কাছে গেল? এই ছিল বড় আপার 13 থেকে 16 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।